অভ্যন্তরীণ দুর্নীতি ও গুম তদন্তে আদালত গঠন করল সেনাবাহিনী। নিঃসন্দেহে বলা যায় এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত। সেনাবাহিনী এই প্রথম যে অভিযোগগুলো রাজনৈতিক অঙ্গনে, আন্তর্জাতিক অঙ্গনে উত্থাপিত হচ্ছে, তার প্রেক্ষিতে তারা পদক্ষেপ নিয়েছে। দুর্নীতি এবং গুম, এবং এটা সত্য যে নানা আলোচনা আছে যে সে বিশেষ করে গুমের ব্যাপারটা, যে আয়নাঘর সেনাবাহিনীর ভেতরে ডিজিএফআইয়ের তত্ত্বাবধানে এবং কোনো কোনো উচ্চাভিলাষী কর্মকর্তা তারা সরাসরি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রেখে এই ধরনের আয়নাঘর তৈরি করেছে এবং সেখানে বছরের পর বছর তারা আটক থেকেছে। বিশেষ করে গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত আজমি, তিনি বেরোবার পর যেই বক্তব্য দিয়েছেন বহু মানুষকে কাঁদিয়েছে। মীর কাসেম আলী, তিনিও, তারও ফাঁসি হয়েছে, কিন্তু তারপরও তার পুত্রকেও একইভাবে আয়নাঘরে রাখা হয়েছে। কল্পনা চাকমা, তাকেও 5 বছর ধরে রাখা হয়েছে। এই মানুষগুলোর কি অপরাধ, কি অন্যায়, কেন তাদেরকে কারাগারের বদলে এই কঠিন শাস্তি দেওয়া হলো, বিষয়টা নিশ্চিত না। এবং কোনো অভিযোগ তাদের বিরুদ্ধে গঠন না করে এই ধরনের একটা সামন্ত যুগীয়, কি বলবো, মানে আদিম একটা সাজার যে ব্যবস্থা, এটা মানে ইতিহাসে বিরল। এরকম কতটা জায়গায়, কতটা দেশে হয়েছে সেটি অনুসন্ধান করার ব্যাপার। সবচেয়ে বড় কথা হলো, এই ঘটনাগুলো যখন প্রকাশ হয়েছে তখন সেনাবাহিনীর অবস্থাটা কি দাঁড়ায়, যে সেনাবাহিনী আন্তর্জাতিক অঙ্গনে খুবই সুনামের অধিকারী। এবং বলা যায় যে আমাদের সেনাবাহিনী এটা শুধু বাংলাদেশ সেনাবাহিনী না, এটা আন্তর্জাতিক একটি সেনাবাহিনী, জাতিসংঘের সেনাবাহিনী। এবং সম্মান মর্যাদার সঙ্গে প্রতিটা সেনাবাহিনীতে কর্মরত যারা অফিসার আছেন, সৈনিকরা আছেন, তারা বিভিন্ন সময় তারা বিদেশে গেছেন, এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, যেখানে বন্যা দুর্গত অথবা গৃহযুদ্ধ কবলিত বিভিন্ন দেশে শান্তি স্থাপন করেছে। এইরকম একটি আন্তর্জাতিক বাহিনীর গায়ে এইরকম যদি কালিমা লেপন করা হয় যে তাদের কেউ কেউ গুমের ঘটনার সঙ্গে যুক্ত, তাহলে তো আর দুর্ভাগ্যজনক। তো কেউ কেউ বলেছেন, জিয়াউল হাসান বলছেন যে তিনি নিজেই নাকি 7-8 দিন গুমের ছিলেন, আয়নাঘরে ছিলেন। তো আয়নাঘর মোটামুটি এখন প্রতিষ্ঠিত, এটি নিয়ে সন্দেহ নেই। এখন কে বা কারা জড়িত, এটা অবশ্যই চিহ্নিত হওয়া উচিত। সেনাবাহিনীকে এই সুযোগে যে পরিবর্তন এনেছে ছাত্র জনতা, সেই পরিবর্তনে প্রত্যেকটা প্রতিষ্ঠান এবং দল তাদের একটা শুদ্ধ হবার একটা বিরাট সুযোগ। এই সুযোগ কে নেবে না নেবে বোঝা যাচ্ছে না, কিন্তু সেনাবাহিনী এই ক্ষেত্রে এগিয়ে এসছে, এটি গুরুত্বপূর্ণ। আরেকটি হচ্ছে দুর্নীতি। দুর্নীতিরও অভিযোগ আছে। সেনাবাহিনীর কেনাকাটা একটা বিশাল, সেটা অস্ত্র থেকে শুরু করে তারপরে বাজেট, ডিজিএফআইতে মিডিয়া এবং রাজনৈতিক উইংয়ে মানে হিসাব বহির্ভূত যে কোটি কোটি টাকা সেখানে খরচ করা, সেটা জবাবদিহিতা এটা কখনোই ছিল না। সেই বিষয়টিও যদি এই তদন্তে নিশ্চয়ই আনা হবে, কারণ উচ্চ পর্যায়ের তদন্ত আদালত গঠন করেছে। তার মানে আদালত মানে এগুলি তারা তদন্ত করবে এবং তারা সেনাবাহিনী বিচারও করবে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিযুক্ত কর্মকর্তাদের বিষয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছেন, এই বিষয়ে তদন্ত চলছে, তাতে দোষী সাব্যস্ত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। অনেক বিষয়েই তদন্ত হচ্ছে বলেও তিনি জানান। সেনা প্রধান বলেন, প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না। তদন্ত কমিটি একটু ধীরগতিতে চলছে, এখানে বেশ কিছু বিষয় নিয়ে কাজ করতে হবে। এটা ভালো। আন্তর্জাতিক পর্যায়েও এখন গুম বিষয়ক সনদে বাংলাদেশ স্বাক্ষর করেছে, এটা একটা সাহসী পদক্ষেপ। সাধারণত এরকম স্বাক্ষরের এই ঝুঁকিটা যারা গণতন্ত্রের দাবিদার বলে মানে খুব বড়াই করে, সেই হাসিনা সরকারও কিন্তু গুম বিষয়ক সনদে স্বাক্ষর করেনি। এখন এই অন্তর্বর্তী সরকার, যারা নির্বাচিত না, তারা পর্যন্ত ঠিকই কিন্তু এই সনদে স্বাক্ষর করেছে এবং আন্তর্জাতিক অঙ্গনে তারা প্রশংসিত হয়েছে। তো এখন দেখা যাক যে, এবং জাতিসংঘ অনুপ্রাণিত হয়েছে, তারা
তথ্যানুসন্ধান দল পাঠাবে, তদন্ত দল পাঠাবে, এবং যে সমস্ত গুমের ঘটনা মির্জা ফখরুল দাবি করেছেন যে জাতিসংঘের কমিটি দিয়ে গুম খুনের ঘটনা তদন্ত করা হবে। অর্থাৎ এই গুম খুনের বিষয়গুলো যদি আন্তর্জাতিক অঙ্গনে বিচার হয়, তাহলে আন্তর্জাতিকভাবে এরা চিহ্নিত হবে যে এরা কত বড় অপরাধী। তখন সারা বিশ্ব জানতে পারবে যে কারা কারা এই ধরনের গুম খুনের সঙ্গে জড়িত, কাদের নির্দেশে এগুলি সংঘটিত হয়েছে, এবং বিশ্বব্যাপী, শুধু বাংলাদেশ না, এই অভিযুক্তদের ব্যাপারে বিশ্বব্যাপী একটি পদক্ষেপ, তাদেরকে বয়কট করা, তাদেরকে সাজা দেয়া, যেখানেই তারা পালিয়ে থাকুক না কেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা, এই পদক্ষেপটি কিন্তু নিতে সহজ হবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।